নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব রেশমার জীবনের এক কঠিন অধ্যায়ের কথা। এক সাধারণ গৃহবধূ, যার স্বপ্নগুলো ছিল খুব সাধারণ, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তাকে এক অসম লড়াই লড়তে হয়েছিল। এই গল্প শুধু রেশমার একার নয়, এই গল্প আমাদের সমাজের আনাচে-কানাচে লুকিয়ে থাকা অনেক নাবলা কাহিনীর প্রতিচ্ছবি। চলুন আজ আমরা রেশমার মুখ থেকেই তার গল্পটা শুনি। আশা করি গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে এবং শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমার নাম রেশমা। এই নামটা আমার মা খুব শখ করে রেখেছিলেন। রেশমের মতো নরম, শান্ত হবে আমার জীবন, এমনটাই হয়তো তিনি ভেবেছিলেন। কিন্তু জীবন সব সময় আমাদের ভাবনার সাথে তাল মিলিয়ে চলে না। আমার জীবনটাও চলেনি। আমি এক সাধারণ ঘরের বিবাহিত মেয়ে। আমার ছোট্ট সংসার বলতে আমার স্বামী সুমন, আমার 7 বছরের মেয়ে মিষ্টি, আর আমার শ্বশুর শাশুড়ি। সুমনের কাজ হলদিয়ার জাহাজ বন্দরে। কঠিন কাজ, তাই সপ্তাহে মাত্র একদিনের জন্য বাড়ি আসতে পারে, শনিবার রাতে এসে রোববার রাত করেই আবার ফিরে যায়। ওর ওই একটা দিনের পথের দিকেই আমি বাকি 6টা দিন তাকিয়ে থাকি। আমাদের গ্রামটা বেশ শান্ত। একদিকে নদী আর অন্যদিকে সবুজ ধানক্ষেত। এই শান্ত গ্রামের মধ্যেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা পুরনো জমিদার বাড়ি। আমরা ছোটবেলা থেকে ওটাকে রাজবাড়ি বলেই জেনে এসেছি। এখন আর জমিদারি নেই, কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি আজও কমেনি। সংসারের সব কাজ সামলে আমার দিন কেটে যেত। শ্বশুর শাশুড়ি বয়স্ক, তাদের দেখাশোনা, মেয়ের পড়াশোনা আর ঘরের টুকিটাকি কাজ, এই ছিল আমার জগৎ। সুমনের একার রোজগারের সংসারটা কোনমতে চলে যেত, কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমার মনে হতো যদি আমিও কিছু করতে পারতাম। সুযোগটা এলো হঠাৎ করেই। জমিদার বাড়ির বর তরফের যিনি কর্তা, তার নাতি বাবাই ক্লাস 3-তে পড়ে। পড়াশোনায় বেশ কাঁচা। ওর জন্য একজন ভালো গৃহশিক্ষিকার খোঁজ চলছিল। আমাদের গ্রামের প্রধান মশাই আমার নাম প্রস্তাব করেন। আমি পড়াশোনায় ভালো ছিলাম, তাই সবাই ভরসা করল। প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম, অত বড় বাড়িতে গিয়ে পড়ানো। আমার শাশুড়িও প্রথমে রাজি ছিলেন না। তিনি বলতেন, বড়লোকদের বাড়ির ব্যাপারস্যাপার আলাদা, আমাদের মতো সাধারণ ঘরের বুদের ওখানে না যাওয়াই ভালো গু। কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে সাহস দিলেন। তিনি বললেন, বুমা শিক্ষিত, নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এতে ভয়ের কি আছে? তাছাড়া বাড়তি 2 টাকা এলে সংসারেই তো সুবিধা হবে গি। স্বামীর সাথে ফোনে কথা বললাম। সুমনও খুব খুশি হল। বলল, নিজের যোগ্যতায় কাজ করছো, এতে লজ্জার কিছু নেই। শুধু নিজের সম্মানটা সবসময় খেয়াল রেখো গো। আমি সেদিন স্বামীর কথায় অনেক ভরসা পেয়েছিলাম। প্রথম দিন যখন জমিদার বাড়িতে পা রাখলাম, আমার বুকের ভেতরটা কেমন যেন ভয়ে কেঁপে উঠেছিল। বিশাল বড় লোহার গেট, লম্বা বাগান পেরিয়ে মূল বাড়ি। দেওয়ালে পুরনো দিনের ছবি, দামি আসবাবপত্র, সবকিছুতেই একটা রাজকীয় ছাপ। বাবাইকে পড়ানোর ঘরটা ছিল একতলার একেবারে কোণার দিকে। বড় বড় জানালা দিয়ে আলো আসত। বাবাইয়ের মা, মানে জমিদার বাড়ির বড় বউ, খুবই ভালো মানুষ ছিলেন। প্রথম দিনই আমাকে খুব ভালোভাবে সব বুঝিয়ে দিলেন। বললেন, রেশমা, তুমি আমার বোনের মতো। বাবাইকে শুধু ভালো করে পড়াবে, আর কোনো কিছু নিয়ে চিন্তা করবে না গি। আমার কাজ শুরু হলো। প্রতিদিন বিকেল 4টে থেকে 6টা, 2 ঘন্টা। বাবাই খুব মিষ্টি ছেলে, পড়তেও চাইত। আমি ওকে খুব যত্ন করে পড়াতাম। ধীরে ধীরে আমার ভয়টাও কেটে গেল। মাস গেলে যখন প্রথম মাইনেটা হাতে পেলাম, আমার চোখে জল এসে গিয়েছিল। নিজের রোজগারের টাকা। সেই টাকা দিয়ে মেয়ের জন্য একটা নতুন জামা আর শ্বশুর শাশুড়ির জন্য ওষুধ কিনে এনেছিলাম। সেদিন বাড়ির সবার মুখে যে হাসি দেখেছিলাম, সেটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। সবকিছু খুব সুন্দরভাবেই চলছিল। আমার জীবনটা যেন একটা নতুন দিশা খুঁজে পেয়েছিল। নিজের একটা পরিচয় তৈরি হচ্ছিল। কিন্তু আমি জানতাম না, এই সুখের আড়ালেই এক কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছিল। জমিদার বাড়ির ছোট ছেলে ছিল বিক্রম। সবাই ওকে ছোট কুমার বলে ডাকত। সে কলকাতাতেই থাকত, মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসত। তার চালচলন, কথাবার্তা কোনোটাই আমার ভালো লাগত না। চোখে মুখে একটা অন্যরকম অহংকার। বাড়ির চাকরবাকরদের সাথে এমনভাবে কথা বলতো যেন তারা মানুষই নয়। আমি প্রথম যেদিন ওকে দেখেছিলাম, সেদিন আমি বাবাইকে পড়াচ্ছিলাম। হঠাৎ করে সে ঘরে ঢুকে এসেছিল। পরনে দামি পোশাক, হাতে দামি ঘড়ি। ঘরে ঢুকেই একটা অদ্ভুত দৃষ্টিতে আমার আপাদমস্তক দেখল। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল।
সে বাবাইয়ের সাথে দুটো একটা কথা বলল, কিন্তু তার চোখ ছিল আমার দিকে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, বাবাই তো তাহলে বেশ ভালো একজন টিচার পেয়েছে। পড়াশোনার উন্নতি হচ্ছে তো? বড় বৌমা পাশেই ছিলেন, তিনি উত্তর দিলেন, হ্যাঁ ঠাকুরপো, রেশমা খুব ভালো পড়ায়। বিক্রম আর কিছু না বলে চলে গেল। কিন্তু তার ওই চাহনিটা আমার মাথায় গেঁথে রইল। মনে হচ্ছিল ওই দৃষ্টির মধ্যে কোনো সম্মান ছিল না, ছিল শুধু অন্য কিছু। এরপর থেকে যখনই বিক্রম বাড়িতে আসত, আমার অস্বস্তি বাড়তেই থাকত। সে ইচ্ছে করে এমন সময় আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করত যখন আমি পড়াতে যেতাম বা পড়িয়ে ফিরতাম। মাঝে মাঝে অপ্রয়োজনীয় প্রশ্ন করত। আপনার বাড়ি কোথায়? আপনার স্বামী কি করে? আপনার বুঝি একটাই মেয়ে? আমি যতটা সম্ভব এড়িয়ে চলতাম, শুধু হ্যাঁ বা নাতে উত্তর দিতাম। আমার ভেতরটা ভয়ে সিটিয়ে থাকত। কিন্তু আমি কাউকে কিছু বলতে পারতাম না। কাকে বলবো? কি বলবো? যদি আমার কথা কেউ বিশ্বাস না করে? যদি আমার চাকরিটা চলে যায়? এইসব ভেবে আমি চুপ করে থাকতাম আর মনে মনে ঠাকুরকে ডাকতাম। একদিন ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। সেদিন আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। বিকেল হতে না হতেই ঝেপে বৃষ্টি নামল, সাথে ঝড়ো হাওয়া। আমি যখন পড়ানো শেষ করলাম তখন সন্ধ্যা নেমে গেছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। বড় বৌমা আমাকে বললেন, রেশমা, এই দুর্যোগের মধ্যে কিভাবে বাড়ি যাবে? বৃষ্টিটা একটু কমুক, তারপর যেওই। আমি অগত্যা অপেক্ষা করতে লাগলাম। বাবাই তার মায়ের সাথে ভেতরের ঘরে চলে গেল। আমি পড়ানোর ঘরে একা বসেছিলাম। বাড়ির চাকরাও নিজেদের কাজে ব্যস্ত। পুরো বাড়িটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল, শুধু বৃষ্টির ঝমঝম শব্দ। হঠাৎ করেই ঘরের দরজাটা খুলে গেল। আমি দেখলাম বিক্রম দাঁড়িয়ে আছে। তার চোখে সেই একই অদ্ভুত দৃষ্টি। আমি উঠে দাঁড়াতে চেষ্টা করলাম। আমার গলা শুকিয়ে আসছিল। সে ভেতরে ঢুকে দরজাটা হালকা করে ভেজিয়ে দিল। তারপর আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি হলো? ভয় পাচ্ছেন নাকি? আমি তো আর বাঘভাল্লুক নই কি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ছোট কুমার, আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে গি। বিক্রম একটা চেয়ার টেনে আমার সামনে বসল। তারপর খুব শান্ত গলায় বলল, আপনার মতো সুন্দরী আর গুণী মেয়ে আমাদের এই গ্রামে আর একটাও নেই। আপনি এখানে শুধু পড়ানোর জন্য আসেন, এটা ভাবলেই আমার খারাপ লাগে গু। আমি বুঝতে পারছিলাম পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমি জোর করে বললাম, বৃষ্টিটা একটু কমলেই আমি বেরিয়ে যাব গু। আমার কথা যেন সে শুনতেই পেল না। সে বলতে লাগল, দেখুন, আপনার স্বামী তো বাইরে থাকে। আপনারও তো নিশ্চয়ই একটা মন আছে। আপনারও তো কিছু ইচ্ছে থাকতে পারে। তার কথাগুলো আমার কানে বিষের মতো লাগছিল। আমি উঠে দাঁড়িয়ে প্রায় চিৎকার করে বললাম, আপনি কি বলতে চাইছেন? আমার পথ ছাড়ুন, আমি বাড়ি যাব। আমার চিৎকারে সে একটুও ঘাবড়াল না, বরং তার মুখের হাসিটা আরও চড়া হল। সে উঠে দাঁড়িয়ে আমার পথ আটকে বলল, এত তারা কিসের? আজ রাতে এখানেই থেকে যান। কেউ কিছু জানতে পারবে না। আর যদি আমার কথা না শোনেন, তাহলে আপনার আর আপনার পরিবারের জন্য খুব খারাপ হবে গু। আমি বললাম, এর মানে কি? বিক্রম ঠান্ডা গলায় বলল, মানে খুব সোজা। আপনার স্বামী যে কোম্পানিতে কাজ করে, তার মালিক আমার বন্ধুর বাবা। আমি একটা ফোন করলেই কালকে আপনার স্বামীর চাকরিটা চলে যাবে। পথে বসতে হবে আপনাদের। আর আপনার মেয়ের স্কুলে যদি একবার দেওয়া হয় যে তার মার চরিত্র ভালো না, তাহলে কি হবে ভেবে দেখেছেন? এই সমাজে মুখ দেখাতে পারবেন? তার কথাগুলো শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। একটা মানুষ এতটা নিচে নামতে পারে? সে আমার সবচেয়ে দুর্বল জায়গাগুলোতে আঘাত করছিল। আমার স্বামী, আমার সন্তান, আমার সম্মান, সবকিছুকে সে তার নোংরা ইচ্ছের দাবার খুঁটি বানিয়ে ফেলেছিল। আমি কাঁদছিলাম। হাত জোর করে বলছিলাম, আমার সর্বনাশ করবেন না। আমার একটা মেয়ে আছে। আমার সংসারটা ভেঙে দেবেন না গি। কিন্তু আমার কান্নায় তার মন গলল না। সে আমার অসহায়তার সুযোগ নিল। সেই বৃষ্টির রাতে জমিদার বাড়ির ওই বিশাল ঘরের চার দেওয়ালের মধ্যে আমার আত্মসম্মানকে সে ছিঁড়ে খুঁড়ে দিল। আমি বাধা দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছিলাম। আমার শরীরটা ছিল, কিন্তু আমার আত্মাটা যেন মরে গিয়েছিল। সে আমাকে তার নোংরা ইচ্ছে পূরণ করতে বাধ্য করল। আমার মনে হচ্ছিল চারপাশের দেওয়ালগুলো আমার উপর ভেঙে পড়ছে, আর আমি তার তলায় চাপা পড়ে যাচ্ছি। কতক্ষণ কেটেছিল জানি না। যখন আমার হুঁশ ফিরল, তখন বৃষ্টি থেমে গেছে।
বিক্রম ঘরে ছিল না। আমি কোনোমতে নিজেকে সামলে নিয়ে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলাম। সারা শরীর যেন অপমানে ঘেন্নায় রিরি করছিল। মনে হচ্ছিল এখুনি মরে যাই। বাইরে বেরিয়ে দেখলাম বাড়ির সবাই নিজেদের কাজে ব্যস্ত। কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু বোঝেনি। আমি একটা জীবন্ত লাশ হয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। রাস্তায় তখন জল জমে গেছে। আমি সেই জলের উপর দিয়েই হাঁটছিলাম। চোখের জল আর বৃষ্টির জল সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে মেয়ের হাসিমুখটা দেখে আমার বুকটা ফেটে গেল। আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। আমার মেয়ে বুঝতে পারছিল না তার মা কেন কাঁদছে। শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বুমা? ফিরতে এত দেরি হলো? আর তোমার চোখমুখ এমন শুকনো লাগছে কেন? আমি মিথ্যা বললাম বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম আর ঝড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বারবার বিক্রমের সেই পৈশাচিক মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার শরীরটা অপবিত্র হয়ে গেছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা পর্যন্ত দেখতে পারছিলাম না। মনে হচ্ছিল ওটা আমি নই, অন্য কেউ। পরের দিন সকালে আমি ঠিক করলাম আমি আর ওই বাড়িতে পড়াতে যাব না। কিন্তু কিভাবে না বলবো? যদি বিক্রম তার হুমকিগুলো সত্যি করে দেয়, যদি আমার স্বামীর চাকরিটা চলে যায়, যদি আমার মেয়ের সম্মান নষ্ট হয়, এই সব প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি একটা অদ্ভুত দোলাচলে আটকে গেলাম। একদিকে আমার সম্মান, আমার সত্তা, আর অন্যদিকে আমার পরিবার, আমার মেয়ের ভবিষ্যৎ। আমি কোনটা বাঁচাবো? আমার সাথে যা হয়েছে তা যদি আমি সবাইকে বলে দিই, তাহলে কি সমাজ আমার কথা বিশ্বাস করবে? নাকি সবাই উল্টে আমার চরিত্র নিয়েই প্রশ্ন তুলবে? বলবে নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল, না হলে এমনটা কেন হবে? এই ভয়, এই লজ্জা, এই অপমান আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি একা। এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। কিন্তু কিভাবে লড়ব সেই পথটা আমি খুঁজে পাচ্ছিলাম না। শনিবার সুমন বাড়ি এলো। ওর ক্লান্ত মুখটা দেখে আমার সব কথা বলতে গিয়েও গলায় আটকে গেল। যে মানুষটা আমাদের জন্য দিনরাত এত পরিশ্রম করে, তাকে আমি কিভাবে এই কষ্টের কথা শোনাব? সে কি পারবে এই ধাক্কাটা সামলাতে? আমাদের সম্পর্কটা কি আগের মতো থাকবে? আমি ওর মুখের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলাম, কিন্তু আমার ভেতরের কান্নাটা কেউ দেখল না। আমার ভাঙা মনটা নিয়ে আমি ওর জন্য খাবার বেড়ে দিলাম। সুমন আমার হাতটা ধরে বলল, কি হয়েছে তোমার? তোমাকে এমন অসুস্থ লাগছে কেন? আমি ওর চোখের দিকে তাকাতে পারলাম না। মাথা নিচু করে বললাম, কিছু না, এমনি শরীরটা ভালো লাগছে না গি। আমার ভেতরটা চিৎকার করে বলতে চাইছিল, আমি ভালো নেই, আমি একদম ভালো নেই, আমাকে বাঁচাও। কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। আমি বুঝতে পারছিলাম আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা সবে শুরু হয়েছে। এই অন্ধকার থেকে বেরোনোর পথ আমাকেই খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে? সুমন চলে যাওয়ার পর আমার পৃথিবীটা যেন আরও বেশি করে চুপচাপ হয়ে গেল। চার দেওয়ালের এই বাড়িটা, যা একদিন আমার কাছে শান্তির আশ্রয় ছিল, এখন সেটাকেই আমার কারাগার বলে মনে হতে লাগল। প্রত্যেকটা মুহূর্তে আমার কেবলই মনে হতো আমি অপবিত্র। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। রাতে ঘুমোতে পারতাম না, চোখ বন্ধ করলেই বিক্রমের সেই পৈশাচিক মুখটা ভেসে উঠত। আমার এই পরিবর্তনটা আমার শাশুড়ির চোখ এড়ায়নি। তিনি বেশ কয়েকবার আমাকে জিজ্ঞেসও করেছিলেন, বুমা, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? মনমরা হয়ে থাকো কেন? আমি প্রতিবারই কোনোমতে একটা মিথ্যে অজুহাত দিয়ে এড়িয়ে যেতাম। বলতাম, না মা, কিছু না, এমনিই ভালো লাগছে না আগে। কিন্তু কতদিন আর এভাবে চলবে? আমার ভেতরের এই ঝড়টা যে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। একদিন দুপুরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজের চেহারার দিকে আমি তাকাতে পারছিলাম না। চোখ দুটো গর্তে ঢুকে গেছে, মুখের সেই আগের লাবণ্যটা আর নেই। মনে হচ্ছিল আয়নার উপারে যে দাঁড়িয়ে আছে সে আমি নই, সে এক পরাজিত, বিধ্বস্ত নারী। আমার নিজের প্রতি একরাশ ঘৃণা হচ্ছিল। ইচ্ছে করছিল আয়নাটাকে ভেঙে চুরমার করে দিই। আমার মেয়ে মিষ্টি তখন খেলতে খেলতে আমার ঘরে এসেছিল। সে আমার অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছিল। আমার হাতটা ধরে সে তার কচি গলায় জিজ্ঞেস করল, মা, তুমি কাঁদছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? 7 বছরের একটা বাচ্চা মেয়ের মুখে এই কথা শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম।
আমার কান্নার কোনো ভাষা ছিল না, ছিল শুধু একরাশ যন্ত্রণা আর অপমান। মিষ্টি আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, মা, কেঁদো না। তুমি কাঁদলে আমারও কান্না পায়। ওর ওই ছোট্ট দুটো কথা আমার ভেতরটাকে যেন নাড়িয়ে দিয়ে গেল। আমি কার জন্য বেঁচে আছি? এই মেয়েটার জন্য তো। আমি যদি এভাবে ভেঙে পড়ি তাহলে আমার মেয়ের কি হবে? আমি যদি হেরে যাই তাহলে ওকে কে দেখবে? আমি কি আমার মেয়ের সামনে একজন পরাজিত মা হিসেবে পরিচিত হতে চাই? না, তা হতে পারে না। আমার সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমি কেন নিজেকে শাস্তি দেব? দোষ তো আমার নয়, দোষ তো ওই নরপশুর। তাহলে আমি কেন মুখ লুকিয়ে থাকব? লজ্জা তো ওর পাওয়া উচিত, আমার নয়। ওই মুহূর্তেই আমি প্রথমবার রুখে দাঁড়ানোর একটা ক্ষীণ শক্তি নিজের ভেতরে অনুভব করলাম। আমি বুঝলাম এই লড়াইটা আমাকে লড়তেই হবে। শুধু নিজের জন্য নয়, আমার মেয়ের জন্য। আমি আমার মেয়েকে এমন এক পৃথিবীতে বড় করতে চাই না, যেখানে অপরাধীরা মাথা উঁচু করে ঘুরে বেড়াবে আর নির্যাতিতারা লজ্জায় মুখ লুকাবে। কিন্তু পথটা বড় কঠিন। আমি একা কি করব? ওই জমিদার বাড়ির প্রভাবের সাথে আমি কিভাবে পেরে উঠব? ঠিক এমন সময়েই আমার ফোনটা বেজে উঠল। একটা অজানা নম্বর থেকে ফোন এসেছিল। আমার বুকটা ধড়াস করে উঠল। কাঁপা কাঁপে হাতে ফোনটা তুললাম। ওপাশ থেকে যে গলাটা ভেসে এলো তা শোনামাত্র আমার রক্ত হিম হয়ে গেল। বিক্রম। সে একটা শয়তানি হাসি হেসে বলল, কি ব্যাপার ম্যাডাম? আপনাকে তো আর পড়াতে আসতে দেখলাম না। বাবাইয়ের পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে নাকি আমার সঙ্গটা আপনার এতই খারাপ লেগেছে যে আর এমুখো হতে চাইছেন না? আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। বিক্রম আবার বলল, শুনুন, এত ভাবার কিছু নেই। যা হয়েছে বেশ হয়েছে। ওটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবে? কাল ঠিক বিকেল 4টের সময় পড়াতে চলে আসবেন। আর যদি না আসেন তাহলে কি কি হতে পারে সেটা তো আপনাকে আগেই বুঝিয়ে দিয়েছি। আপনার স্বামীর চাকরি, আপনার মেয়ের সম্মান, সব কিন্তু আমার একটা ফোনের উপর নির্ভর করছে। কথাগুলো বলে সে ফোনটা কেটে দিল। আমার শরীরটা থরথর করে কাঁপছিল। লোকটা কতটা নির্লজ্জ আর ভয়ঙ্কর হতে পারে! সে আমাকে আবার তার শিকার বানাতে চাইছে। সে ভাবছে আমি ভয়ে চুপ করে থাকব। কিন্তু এবার আর ভয় নয়, আমার ভেতরে একটা তীব্র জেদ আর ক্রোধ জন্ম নিল। আমি ঠিক করলাম, যা হওয়ার হবে। আমি আর এই অত্যাচার মুখ বুজে সহ্য করব না। আমি সব কথা সুমনকে জানাব। ও আমার স্বামী, আমার সবচেয়ে বড় বন্ধু। ওর এটা জানার অধিকার আছে। ও যদি আমার পাশে না দাঁড়ায় তাহলে পৃথিবীর আর কেউ দাঁড়াবে না। সেই রাতটা আমার জন্য খুব দীর্ঘ ছিল। আমি সারা রাত ধরে অপেক্ষা করছিলাম কখন সকাল হবে, কখন আমি সুমনকে ফোন করব। পরদিন সকালে বাড়ির সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, আমি ছাদে গেলাম। কাঁপা কাঁপা হাতে সুমনকে ফোন করলাম। ফোনটা বাজছে আর আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছে। সুমন ফোনটা ধরল। হ্যালো রেশমা, সব ভালো তো? এত সকালে ফোন করলে? আমি স্বাভাবিক থাকার অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আমার গলা দিয়ে কথা বেরোনোর আগেই কান্না বেরিয়ে এলো। সুমন ওপাশ থেকে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে রেশমা? তুমি কাঁদছ কেন? মিষ্টি ভালো আছে তো? বাবা মা? আমি কাঁদতে কাঁদতেই বললাম, সবাই ভালো আছে। শুধু আমি ভালো নেই সুমন। আমি একদম ভালো নেই। কি হয়েছে আমাকে খুলে বলো। ভয় পেও না। আমি সেদিন আর কোনো জড়তা রাখিনি। ওই জমিদার বাড়িতে আমার সাথে যা যা হয়েছে, বিক্রম আমাকে যেভাবে ভয় দেখিয়েছে, যেভাবে আমার সম্মান নষ্ট করেছে, যেভাবে আমাকে বাধ্য করেছে, আমি সবটা এক নিঃশ্বাসে সুমনকে বলে দিলাম। বলতে বলতে আমার মনে হচ্ছিল আমার বুকের উপর চেপে থাকা একটা বিশাল পাথর যেন একটু একটু করে সরে যাচ্ছে। সবটা শোনার পর ওপাশে অনেকক্ষণ কোনো শব্দ নেই। একেবারে পিনপতন নীরবতা। আমার ভয়টা আবার ফিরে এলো। সুমন কি আমার কথা বিশ্বাস করছে? ও কি ভাবছে দোষটা আমারই ছিল? ও কি আমাকে ছেড়ে দেবে? আমার সব দুশ্চিন্তাকে ভুল প্রমাণ করে দিয়ে কয়েক মুহূর্ত পর সুমনের গলাটা ভেসে এলো। সেই গলাটা কাঁদছিল না, রাগছিলও না। বরফ শীতল, শান্ত কিন্তু অসম্ভব দিয়ে একটা গলা। সে শুধু দুটো শব্দ বলল, আমি আসছি। ফোনটা কেটে গেল। আমার বিশ্বাস হচ্ছিল না। কোনো প্রশ্ন করল না, কোনো দোষারোপ করল না, শুধু বলল, আমি আসছি। আমার চোখের জল এবার আর কষ্টের ছিল না, ছিল একরাশ স্বস্তির। আমি বুঝতে পারলাম আমি একা নই।
আমার শক্তি, আমার ভরসা আমার সাথেই আছে। সেদিন দুপুরেই সুমন বাড়ি এসে পৌঁছাল। হলদিয়া থেকে এতটা পথ সে কিভাবে এত তাড়াতাড়ি এলো আমি জানি না। বাড়ির সবাই ওকে দেখে অবাক। ও কাউকে কিছু না বলে সোজা আমার ঘরে এসে দরজা বন্ধ করে দিল। আমি ভয়ে ভয়ে ওর মুখের দিকে তাকালাম। ওর চোখ দুটো টকটকে লাল, কিন্তু সেই চোখে আমার জন্য কোনো ঘৃণা ছিল না, ছিল একরাশ কষ্ট আর সীমাহীন ভালোবাসা। ও আমার দুটো হাত শক্ত করে ধরে বলল, আমার উপর বিশ্বাস রাখতে পারোনি রেশমা? কেন আমাকে আগে বলনি? তুমি নিজেকে একা ভাবলে কি করে? আমি ওর বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, যা হওয়ার হয়ে গেছে। এখন আর এক ফোঁটাও চোখের জল ফেলবে না। এবার ওই জানোয়ারটাকে শাস্তি দেওয়ার সময়। তুমি আমার রেশমা, তুমি কোনো ভাঙা আয়না নও। তুমি আমার শক্তি। আর আমরা একসাথে এই লড়াইটা লড়ব। স্বামীর কাছ থেকে এই কথাগুলো শোনার পর আমি যেন আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা ফিরে পেলাম। আমি আর দুর্বল নই। আমরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। সরাসরি পুলিশে গেলে বা চিৎকার চেঁচামেচি করলে কোনো লাভ হবে না। জমিদার বাড়ির প্রভাব অনেক। ওরা টাকা আর ক্ষমতা দিয়ে সবকিছু ধামাচাপা দিয়ে দেবে। উল্টে আমাদেরই বদনাম হবে। আমাদের খুব সাবধানে, বুদ্ধি দিয়ে চলতে হবে। আমাদের প্রথম কাজ হলো প্রমাণ জোগাড় করা। কিন্তু কিভাবে? তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি সুমনকে বললাম, বিক্রম আমাকে কালকেও পড়াতে যেতে বলেছে। আমি যাব? সুমন চমকে উঠে বলল, না, কোনোমতেই না। তুমি আর ওই বাড়ির চৌকাঠ মারাবে না আগে। আমি ওর হাতটা ধরে বললাম, আমার কথা শোনো। এবার আমি একা যাব না। এবার আমি যাব অন্যায়ের প্রতিবাদ করতে। আমার কাছে একটা ফোন আছে যাতে ভয়েস রেকর্ড করা যায়। আমি আমার জামার ভেতরে ফোনটা লুকিয়ে নিয়ে যাব। আমি চেষ্টা করব বিক্রমকে দিয়ে তার অপরাধটা স্বীকার করানোর। যদি একবার ওর গলার আওয়াজটা রেকর্ড করে নিতে পারি, তাহলে ওটা আমাদের সবচেয়ে বড় প্রমাণ হবে। আমার পরিকল্পনাটা শুনে সুমন প্রথমে রাজি হচ্ছিল না। ও আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ও আমার ভেতরের জেদটা দেখতে পেয়েছিল। অবশেষে ও রাজি হল। কিন্তু একটা শর্তে। ও বাড়ির বাইরে কাছাকাছি কোথাও লুকিয়ে থাকবে। যদি কোনো রকম বিপদ হয় আমি যেন ওকে একটা মিসড কল দিই। পরিকল্পনাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, আমি জানতাম। আমার বুক কাঁপছিল। কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। ন্যায়ের জন্য লড়তে গেলে কখনো কখনো নিজের জীবনকেও বাজি রাখতে হয়। পরদিন বিকেলে আমি আবার সেই জমিদার বাড়ির দিকে পা বাড়ালাম। তবে আজকের রেশমা আর কয়েকদিন আগের সেই ভীতু, অসহায় রেশমা এক ছিল না। আজকের রেশমার চোখে জল ছিল না, ছিল আগুন। সে তার সম্মান ফিরে পাওয়ার জন্য এক ভয়ঙ্কর খেলায় নামতে চলেছিল। আমি জানতাম না এই খেলার শেষ কোথায়। আমি কি পারব ওই শয়তানকে তার নিজের জালেই ফাঁসাতে? বিকেল 4টের কাঁটা ছুঁই ছুঁই। আমি জমিদার বাড়ির বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড়ালাম। আমার বুকটা ধুকপুক করছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। জামার ভেতরে লুকিয়ে রাখা মোবাইল ফোনটা যেন আমার হৃৎপিণ্ডের মতোই কাঁপছিল। আমি ঢোকার আগে শেষবারের মতো চারদিকে তাকিয়ে নিলাম। রাস্তার মোড়ে একটা বড় গাছের আড়ালে আমি সুমনের ছায়ামূর্তিটা দেখতে পেলাম। একটা অদৃশ্য ভরসা আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আমি আর একা নই। গভীর একটা শ্বাস নিয়ে আমি ভেতরে ঢুকলাম। প্রতিদিনের মতোই দারোয়ান আমাকে দেখে সেলাম করল। আমি ধীর পায়ে পড়ানোর ঘরের দিকে এগিয়ে গেলাম। আমার প্রত্যেকটা পদক্ষেপ যেন মনে হচ্ছিল একটা অগ্নিপরীক্ষা। ঘরে ঢুকে দেখলাম বাবাই বসে আছে, কিন্তু ওর মুখে একটা অদ্ভুত ভয়। আর ঘরের কোনায় একটা চেয়ারে বসে আছে বিক্রম। তার মুখে সেই ক্রূর হাসি। আমাকে দেখেই সে উঠে দাঁড়াল। বাবাইকে সে ধমকের সুরে বলল, তুই ভেতরের ঘরে যা। এখন তোর ছুটি গু। ছোট্ট ছেলেটা ভয়ে ভয়ে আমার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু আমার আর বিক্রমের নিঃশ্বাসের শব্দ। আমি মোবাইল ফোনের ভয়েস রেকর্ডারটা অন করে দিয়েছিলাম। আমার প্রতিটি স্নায়ু তখন সজাগ। বিক্রম আমার দিকে এগিয়ে এসে বলল, বা, আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না। তার মানে আমার কথা তোমার মনে ধরেছে। ভয়টা থাকা ভালো। ভয় মানুষকে সঠিক পথে চালনা করে কি। আমি ডেলিবারেটলি ওর চোখে চোখ রেখে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, আমি ভয়ে আসিনি। আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি।
আমি একজন শিক্ষিকা গু। আমার গলার স্বরে হয়তো অপ্রত্যাশিত কিছু ছিল, তাই বিক্রম একটু অবাক হল। সে আমার আরও কাছে এসে আমার হাতটা ধরতে চেষ্টা করল। আমি এক ঝটকায় হাতটা সরিয়ে নিলাম। আমার এই আচরণে সে ক্ষিপ্ত হয়ে উঠল। রাগী গলায় বলল, বেশি বাড়াবাড়ি করছ। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছ। তোমার সবকিছুর চাবিকাঠি কিন্তু আমার হাতে গু। আমি বললাম, আপনি কি করতে পারেন? আমার স্বামীর চাকরি খেয়ে নেবেন? আমার মেয়ের নামে বদনাম ছড়াবেন? এর বেশি তো কিছু করার ক্ষমতা আপনার নেই কি? আমার এই নির্ভীক রূপটা সে আগে দেখেনি। সে হতভম্ব হয়ে গিয়েছিল। আমি সুযোগটা কাজে লাগালাম। আমি বললাম, আপনার কি মনে হয় আপনি যা করেছেন তা কেউ জানতে পারবে না? সেদিন বৃষ্টির রাতে আপনি আমার সাথে যে জঘন্য কাজটা করেছেন সেটাকে আপনি ভয় দেখিয়ে চাপা দিয়ে দেবেন? বিক্রমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে হয়তো ভাবতেও পারেনি আমি সরাসরি এই প্রসঙ্গটা তোলার সাহস দেখাব। সে তোতলাতে তোতলাতে বলল, কি যাতা বলছ? আমি কিছুই করিনি। তুমি মিথ্যে কথা বলছ গু। আমি একটা তাচ্ছিলের হাসি হেসে বললাম, মিথ্যে বলছি? তাহলে সেদিন কেন বলেছিলেন আপনার কথা না শুনলে আমার স্বামীর চাকরি থাকবে না? কেন বলেছিলেন আমার মেয়ের সম্মান নষ্ট করে দেবেন? কেন আমাকে জোর করে আটকে রেখেছিলেন? এই সব কথা কি আমার বানানো? আমার প্রত্যেকটা প্রশ্ন ছিল এক একটা তীরের মতো। বিক্রম একেবারে দিশেহারা হয়ে পড়েছিল। সে বুঝতে পারছিল না এই হঠাৎ বদলে যাওয়া রেশমাকে সে কিভাবে সামলাবে। রাগে আর উত্তেজনায় সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। চিৎকার করে বলল, হ্যাঁ আমিই করেছি। যা করেছি বেশ করেছি। তোর মতো সাধারণ ঘরের মেয়ের এত অহংকার কেন? আমি জমিদার বাড়ির ছেলে, আমি যা চাইব তাই হবে। তুই আমার কথা না শুনলে আমি তোকে আর তোর পুরো পরিবারকে রাস্তায় বসিয়ে দেব। কেউ কিচ্ছু করতে পারবে না আমার ব্যাস। আমি যা চাইছিলাম ঠিক তাই হলো। ওর নিজের মুখ থেকেই স্বীকারোক্তিটা বেরিয়ে এলো। আমার কাজ শেষ। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে প্রায় দৌড় লাগালাম। বিক্রম পেছন থেকে চিৎকার করছিল, দাঁড়া। কোথায় যাচ্ছিস? আমি বাড়ির বাইরে বেরিয়ে এসে সুমনের কাছে ছুটে গেলাম। ওকে বললাম, সব রেকর্ড হয়ে গেছে গি। সুমন আমার হাতটা শক্ত করে ধরে বলল, চলো এবার আমাদের দ্বিতীয় কাজ গো। আমরা সেদিন রাতেই গ্রামের প্রধান মশাইয়ের বাড়ি গেলাম। তিনি আমাদের গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। আমরা তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে পুরো ঘটনাটা খুলে বললাম এবং রেকর্ডিংটা শোনালাম। বিক্রমের গলার আওয়াজ আর তার স্বীকারোক্তি শুনে প্রধান মশাইয়ের মুখটা কঠিন হয়ে গেল। তিনি জমিদার বাড়ির বংশধর হতে পারেন, কিন্তু তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তিনি বললেন, আমি বিশ্বাস করতে পারছি না ছোটকুমার এতটা নিচে নামতে পারে। রেশমা মা, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার পাশে আছি। এই অন্যায়ের বিচার হবেই গে। পরদিন সকালে প্রধান মশাই নিজে জমিদার বাড়িতে গেলেন। তিনি বাড়ির কর্তা অর্থাৎ বিক্রমের বরদাদাকে ডেকে পাঠালেন। সেখানে আমিও সুমনকে নিয়ে উপস্থিত হলাম। আমাদের দেখে বিক্রমের মুখটা দেখার মতো হয়েছিল। বড়কর্তার সামনেই প্রধান মশাই পুরো ঘটনাটা বললেন। বিক্রম প্রথমে সবকিছু অস্বীকার করার চেষ্টা করল। বলল, আমি নাকি ওকে ফাঁসানোর জন্য মিথ্যে নাটক করছি। ঠিক তখনই প্রধান মশাই আমার ফোন থেকে রেকর্ডিংটা চালিয়ে দিলেন। ঘরের মধ্যে বিক্রমের নিজের গলার আওয়াজ, তার আস্ফালন, তার নোংরা স্বীকারোক্তিটা বেজে উঠল। হ্যাঁ, আমিই করেছি। যা করেছি বেশ করেছি। রেকর্ডিংটা শেষ হওয়ার পর পুরো ঘর নিস্তব্ধ। বড়কর্তা লজ্জায় অপমানে মাথা নিচু করে বসে রইলেন। নিজের ভাইয়ের এই কীর্তি শুনে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বিক্রমের গালে সজোরে একটা চড় কষলেন। তারপর আমার দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, রেশমা মা, তুমি আমাদের ক্ষমা করে দিও। আমার ভাইয়ের এই পাপের জন্য আমি লজ্জিত। আমি কথা দিচ্ছি এর যোগ্য শাস্তি ও পাবে গু। সেদিনই বিক্রমকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বড়কর্তা নিজে পুলিশের কাছে গিয়ে তার ভাইয়ের নামে অভিযোগ দায়ের করার ব্যবস্থা করেছিলেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন, আমাদের পরিবারকে কোনোদিনও কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যারা এতদিন জমিদার বাড়িকে ভয় পেত, সমীহ করত, তাদের ধারণাটাই বদলে গেল। সবাই আমার সাহসের প্রশংসা করতে লাগল। আমার শ্বশুর শাশুড়ি প্রথমে ভয় পেলেও পরে যখন সবটা জানলেন তখন তারা আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে বলেছিলেন,
তুমি শুধু আমাদের বাড়ির বউ নও মা, তুমি আমাদের গর্ব। কয়েকদিন পর আমি যখন বিকেলে বাড়ির উঠোনে বসেছিলাম, তখন বড় বৌমা আমাদের বাড়িতে এলেন। তার চোখে জল। তিনি আমার হাত দুটো ধরে বললেন, রেশমা, পারলে আমাদের ক্ষমা করে দিও। আমার বাড়িতে তোমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আর আমি কিছুই জানতে পারলাম না। আমি তোমার কাছে মুখ দেখাতে পারছি না গি। আমি তাকে বললাম, বৌদি, আপনার কোনো দোষ নেই। দোষ তো যে করে তার। আপনি বরং আজ আমাকে একটা নতুন পথ দেখিয়েছেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি পথ? আমি বললাম, আমি আর বাবাইকে পড়াতে যাব না। কিন্তু আমি পড়ানো ছাড়ব না। আমি আমাদের গ্রামের গরিব ঘরের মেয়েদের জন্য একটা পাঠশালা খুলতে চাই। আমি তাদের শুধু অক্ষরজ্ঞান দেব না, আমি তাদের শেখাবো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কিভাবে নিজের সম্মানকে রক্ষা করতে হয়, যাতে আর কোনো রেশমাকে এই পরিস্থিতির শিকার হতে না হয়। আমার কথা শুনে বড় বৌমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, এই মহৎ কাজে আমি তোমার পাশে থাকব রেশমা। যা সাহায্য লাগে আমি করব গু। সেদিন থেকেই আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আমার ছোট্ট উঠোনেই শুরু হলো আমার পাঠশালা, রেশমার পাঠশালা। গ্রামের অনেক মেয়ে সেখানে পড়তে আসতে লাগল। আমি তাদের মধ্যে আমার হারিয়ে যাওয়া শৈশবকে, আমার নাবলা স্বপ্নগুলোকে খুঁজে পেলাম। সুমন এখন সপ্তাহে একদিনের বদলে দুদিন বাড়ি আসার চেষ্টা করে। সে আমার এই কাজে সবচেয়ে বড় সমর্থক। আমার মেয়ে মিষ্টিও আমার ছাত্রীদের সাথে বসে পড়ে আর গর্ব করে সবাইকে বলে, আমার মা একজন টিচার। আজ যখন আমি আবার আয়নার সামনে দাঁড়াই, তখন আমার আর নিজেকে পরাজিত মনে হয় না। আমি সেই ভাঙা আয়নার টুকরোগুলোর মধ্যেই আমার সম্পূর্ণ মুখটা দেখতে পাই। যে মুখে কোনো ভয় নেই, লজ্জা নেই, আছে শুধু আত্মবিশ্বাস আর একরাশ তৃপ্তি। আমার সাথে যা হয়েছিল তা আমার অতীত। কিন্তু আমি সেই অতীতকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে দিইনি। আমি লড়াই করেছি এবং জিতেছি। আমার এই কাহিনী হয়তো খুব সাধারণ, কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেক সাধারণ মেয়ের মধ্যেই একজন অসাধারণ যোদ্ধা লুকিয়ে থাকে। শুধু দরকার সঠিক সময়ে সেই শক্তিটাকে চিনে নেওয়ার। অন্যায়ের সাথে আপোস করে বেঁচে থাকার নাম জীবন নয়। মাথা উঁচু করে নিজের সম্মানের জন্য লড়াই করার নামই জীবন। বন্ধুরা, এখানেই শেষ হলো রেশমার গল্প। এক সাধারণ গৃহবধূ থেকে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হয়ে ওঠার এই অবিশ্বাস্য যাত্রা আশা করি আপনাদের মন ছুঁয়ে গেছে। রেশমা আমাদের শিখিয়ে দিল, নীরবতা অন্যায়ের শক্তিকে বাড়িয়ে তোলে। তাই অন্যায় দেখলে চুপ থাকবেন না, প্রতিবাদ করুন। আপনার একটা সাহসী পদক্ষেপ হয়তো অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। রেশমার এই লড়াই যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার পরিবারের নারী সদস্যদের সাথে, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো রেশমাকে তার লড়াইয়ের শক্তি যোগাবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।